হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইমরান খান। আজকে যেহেতু শনিবার, আর সচরাচর আমরা শনিবার মানেই সজীব হোসেন ভাইয়ের অসাধারণ সব ভয়ঙ্কর ঘটনা শুনতে পাই। এই সপ্তাহে সজীব ভাই তার কাজ নিয়ে বেশ ব্যস্ত থাকার কারণে আব্বাস হুজুর বা রহমত হুজুরের ঘটনাগুলো লিখে উঠতে পারেননি। তিনি ২টি ঘটনা কালেক্ট করেছেন এবং সেই ঘটনাগুলো আমাদেরকে পাঠিয়েছেন। আশা করছি ঘটনা ২টা আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। তো আজকে প্রথমে যে ঘটনাটি শুনবেন সেটি হচ্ছে আমাদের একজন লিসেনার, আমাদের একজন বন্ধু শাকিল মির্জা ভাইয়ের ঘটনা। হ্যাঁ, প্রথমে আপনারা শুনবেন শাকিল মির্জা ভাইয়ের ভয়ঙ্কর বিল নিয়ে একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। আশা করছি এই ঘটনাটি আপনাদেরকে ভয়ের এক অন্য রাজ্যে নিয়ে যাবে। এরপর আপনাদের জন্য থাকছে সুদূর ইন্ডিয়া থেকে আমাদের এক বন্ধু লিখে পাঠিয়েছেন প্রথমবারের মতো। বন্ধুর নাম হচ্ছে সুব্রত দাস। সুব্রত দাস ভাইয়ের ভয়ঙ্কর গ্রাম নামক একটি দুর্দান্ত রহস্যময় ঘটনা এরপর আপনারা শুনতে যাচ্ছেন। তো মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেক্ষেত্রে আপনাদের কাছে 2টি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব আজকের মূল এপিসোডে। চলুন তাহলে শুনে আসি শাকিল মির্জা ভাইয়ের ভয়ঙ্কর বিল। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেইভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, ইমরান ভাই ও ভূত আড্ডার সকল লিসেনারদের জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার নাম শাকিল মির্জা। আমার বাড়ি পাবনা জেলার রূপপুরে। আপনাদের ভূত আড্ডার একজন স্টোরি টেলার সজীব হোসেন ভাইয়ের বাড়ি আর আমার বাড়ি একই থানাতে। তবে সজীব হোসেন ভাইয়ের সাথে আমার কখনো দেখা হয়নি। আমি ভূত আড্ডার মাধ্যমেই সজীব ভাইকে চিনি। ইমরান ভাই, আজকে আমি 2টা ঘটনা ভূত আড্ডাতে শেয়ার করতে যাচ্ছি। ভূত আড্ডাতে এটাই আমার পাঠানো প্রথম ঘটনা। জানি না ঘটনাটা কেমন লাগবে, তবে আমি ঘটনাটা সুন্দর করে সাজিয়ে বলার চেষ্টা করব। ইমরান ভাই, আমার লেখার মাঝে ভুল ত্রুটি হলে আপনি কষ্ট করে পড়ে নেবেন। আর আমার এই ঘটনাটি যদি প্রচারযোগ্য হয় তাহলে আমাকে ইমেল করে জানিয়ে দেবেন। তাহলে আমি ঘটনাটা শুরু করছি। এই ঘটনাটি আমি শুনেছিলাম আমার এক চাচার কাছ থেকে, আর ঘটনাটা চাচার সাথেই ঘটেছিল। ঘটনাটা ঘটেছিল 1980 বা 82 সালে। চাচা তখন নতুন বিয়ে করেছে। একটা কথা বলে রাখি, আমার চাচা অনেক সাহসী একজন মানুষ। চাচা বিয়ে করেছিল তার গ্রাম থেকে 3 গ্রাম পরে। একদিন চাচি তার বাবার বাড়িতে বেড়াতে যায়। কথা ছিল চাচি কিছুদিন তার মায়ের বাড়িতে থাকবে। কিছুদিন থাকার পর চাচা চাচিকে গিয়ে নিয়ে আসবে। তো কিছুদিন পরে চাচা সন্ধ্যার পর তার শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। চাচা সারাদিন কাজ করে সন্ধ্যার পর রওনা হয়। চাচার শ্বশুরবাড়ি যেতে ঘন্টাখানেক সময় লাগবে। চাচার শ্বশুরবাড়ি যাওয়ার রাস্তার একটু বর্ণনা দেই। পরপর 2 গ্রাম। শেষের গ্রামের আগে একটা বিল আছে, আর সেই বিলের পাশ দিয়েই রাস্তা। সেই রাস্তায় সন্ধ্যার পর তেমন মানুষ যাওয়া আসা করে না। সেই বিলের 2 কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নেই। বিলের পাশে মাটির রাস্তা, আর রাস্তার 2 পাশে ছোট ছোট গাছপালা। তো চাচা 2টা গ্রাম ভালো করে পার হয়।
চাচা যখন ওই বিলের রাস্তা দিয়ে হাঁটছিল তখন তার একটু ভয় ভয় করছিল। আর চাচা গ্রামের মানুষ, তাই তিনি কিছুটা ভয় পেলেও সাহস নিয়ে হাঁটতে থাকে। চাচার হাতে সেই সময় একটা টর্চ লাইট ছিল। বিলে তখন তেমন পানি ছিল না। রাতের অন্ধকারে চারপাশটা কেমন অন্যরকম লাগছে। চারপাশটা জনমানব শূন্য। চাচা একা একা বিলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর চাচা খেয়াল করে দূরে রাস্তার ডান পাশে কেউ মনে হয় বসে আছে। চাচা প্রথমে ভালো করে বুঝতে পারছিল না, পরে টর্চ লাইট মেরে দেখতে পায় একটা সাদা কাপড় পরে কেউ একজন বসে আছে। চাচা বেশ ভয় পেয়ে যায়। চাচা বুঝতে পারে না এই রাতের বেলায় নির্জন রাস্তায় কে বসে আছে। কোনো মানুষ আবার বিপদে পড়লো কিনা। চাচা মনে সাহস নিয়ে এগিয়ে যায়। চাচা কাছাকাছি যেতেই দেখে একটা মহিলা বাচ্চা কোলে নিয়ে বসে আছে। মহিলাটার বয়স আনুমানিক ৩০ কি ৩৫ হবে, আর কোলের বাচ্চাটার বয়স ২ বছরের মতো হবে। চাচা কাছে যেতেই মহিলাটা চাচার দিকে তাকায়। চাচা তখন দেখে এটা একদম স্বাভাবিক মানুষ। তখন চাচার ভয় কিছুটা কমে যায়। চাচা মহিলাটাকে জিজ্ঞেস করে এই রাতের বেলায় নির্জন রাস্তায় সে বসে আছে কেন। মহিলাটা চাচাকে বলে সামনের গ্রামেই তার বাবার বাড়ি। সে তার ছেলেকে নিয়ে বাবার বাড়ি যাচ্ছিল, হঠাৎ পড়ে গিয়ে পায়ে অনেক ব্যথা পেয়েছে। তার জন্যই সে হাঁটতে পারছে না। বাচ্চা কোলে নিয়ে হেঁটে হেঁটে যাওয়া সম্ভব না, তাই তিনি বসে আছেন। কেউ যদি রাস্তা দিয়ে যায় তাহলে তিনি তার কাছে সাহায্য নেবে। মহিলাটার কথা শুনে চাচার খারাপ লাগে। এই রাতের বেলায় নির্জন রাস্তায় একা একটা মহিলা বিপদে পড়েছে, তাকে তো সাহায্য করতেই হবে। মহিলাটাকে দেখে অস্বাভাবিক কিছুই মনে হয়নি। একদম স্বাভাবিক মানুষের মতোই কথা বলছিল চাচার সাথে। চাচা তখন মহিলার কাছ থেকে তার বাচ্চাটা চায়। চাচা মহিলাটাকে বলে তার বাচ্চাটাকে চাচার কোলে দিতে। মহিলাটিও বাচ্চাটিকে চাচার কোলে দেয়। বাচ্চাটা তখন ঘুমিয়েছিল। চাচা বাচ্চাটিকে কোলে নেয়। চাচা যখন বাচ্চাটিকে কোলে নেয় তখন চাচা বুঝতে পারে বাচ্চাটার শরীর বরফের মতো ঠান্ডা। চাচা একটু অবাক হয়, মানুষের শরীর কি করে এত ঠান্ডা হতে পারে। চাচা ভাবে হয়তো বাচ্চাটার ঠান্ডা লাগছে, তার জন্য শরীর ঠান্ডা হয়ে আছে। তারপর এক হাত ধরে মহিলাটাকে দাঁড় করায়। মহিলাটা অনেক কষ্টে উঠে দাঁড়ায়। মহিলাটা চাচাকে বলে সে কষ্ট হলেও একা একা হাঁটতে পারবে। তারপর চাচা আগে আর মহিলাটা তার পিছনে পিছনে হাঁটতে থাকে। চাচা দেখে মহিলাটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। কিছু দূর হাঁটার পর চাচা দেখে দুইটা কুকুর সামনের দিক থেকে আসছে। কুকুর দুইটা খুব ডাকাডাকি করছিল। প্রথমে কুকুরকে দেখে চাচা বেশ ভয় পায়, পরে কুকুর দুইটা কাছে আসলে চাচা দেখে সেটা সাধারণ কুকুর। তবে চাচা একটা জিনিস খেয়াল করে, কুকুর দুইটা মহিলার দিকে তাকিয়ে ডাকাডাকি করছে। চাচা কুকুর দুইটাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু কুকুর দুইটা কিছু দূর সরে গিয়ে আবারও ডাকতে থাকে। চাচা তখন রাস্তার পাশ থেকে একটা গাছের ডাল ভেঙে কুকুরগুলোর দিকে তেড়ে যায়। কুকুর দুইটা তখন ডাকতে ডাকতে যে দিক থেকে এসেছিল সেই দিকেই চলে যায়। কুকুর দুইটার ডাক তখনও শোনা যাচ্ছিল। চাচা কিছু দূর হাঁটার পর মহিলাটার দিকে তাকায়। চাচা দেখে মহিলাটা আস্তে আস্তে হাসছে। বাচ্চাটা চাচার কোলে ছিল। বাচ্চাটা তখনও ঘুমিয়ে। চাচার একটা বিষয় অনেক অবাক লাগে, সেটা হচ্ছে কুকুরগুলো এত জোরে ডাকাডাকি করলো কিন্তু বাচ্চাটার ঘুম ভাঙলো না কেন, আর কুকুর দুইটা ওই মহিলার দিকে তাকিয়ে ডাকাডাকি করছিল কেন। চাচার তখন মনের মধ্যে কিছুটা সন্দেহ হয়। চাচার মনের মধ্যে কেন জানি ভয় লাগতে শুরু করে। চাচা মহিলাটিকে জিজ্ঞেস করে তার গ্রামের বাড়ি কোন জায়গায়, কিন্তু মহিলাটি কোনো জবাব দেয় না। চাচা জবাব না পেয়ে পিছনে ঘুরে তাকায়, আর পিছনে তাকিয়ে চাচা অনেক ভয়ঙ্কর একটা জিনিস দেখে। চাচা দেখে তার পিছনে সেই মহিলাটা নেই। তার পিছনে একটা বড় কালো বিড়াল দাঁড়িয়ে আছে। বিড়ালটার উচ্চতা একটা কুকুরের সমান। চাচা এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে জ্ঞান হারানোর মতো অবস্থায় চলে যায়। আর তখন হঠাৎ করে চাচার কোলে থাকা বাচ্চাটা নড়ে ওঠে। চাচা তখন বাচ্চাটার দিকে তাকিয়ে আরো বেশি ভয় পায়, কারণ চাচার কোলে যেই বাচ্চাটা ছিল তার চেহারাটা পাল্টে গিয়ে ভয়ঙ্কর কিছু হয়ে গিয়েছে।
বাচ্চাটার চোখ দুইটা অনেক বড় বড়, আর মুখের মধ্যে বড় বড় দাঁত। মুখের মধ্যে থেকে 2 হাতের মতো জিহ্বা বের হয়ে আছে। চাচা তখন ভয়ে বাচ্চাটাকে কোল থেকে ফেলে দেয়। বাচ্চাটা মাটিতে পড়ার আগেই শূন্যের ওপর ভাসতে থাকে, আর শূন্যের ওপর ভেসেই সে একটা কুকুরের রূপ ধারণ করে। চাচার সামনে তখন একটা ভয়ঙ্কর বিড়াল আর কুকুর দাঁড়িয়ে আছে। চাচা ভয়ে কি করবে বুঝে উঠতে পারে না। চারপাশে কোনো মানুষ নেই। চাচা বুঝতে পারে সে ভয়ানক খারাপ কিছুর খপ্পরে পড়ে গেছে। আজ আর সে হয়তো বেঁচে ফিরতে পারবে না। চাচা ভয়ে সেখানেই চিৎকার শুরু করে। তখন সেই কুকুর আর বিড়াল চাচার চারপাশে ঘুরতে থাকে। কুকুর আর বিড়ালটা অনেক ভয়ঙ্কর আওয়াজ করছিল। চাচা খেয়াল করে দেখে কুকুর আর বিড়ালের মুখ থেকে সাদা সাদা কি যেন বের হয়ে মাটিতে পড়ছিল। হঠাৎ করে চাচা কিছু বুঝে ওঠার আগেই কুকুর আর বিড়ালটা চাচার উপর আক্রমণ করে বসে। চাচা তখন চিৎকার করছিল আর দোয়া পড়ছিল। কাকা কুকুর আর বিড়ালটার সাথে ধস্তাধস্তি শুরু করে। কুকুর আর বিড়ালটা চাচার কাপড় কামড়ে ধরে চাচাকে টেনে বিলের মধ্যে নিয়ে যায়। চাচা বাঁচার জন্য চিৎকার করছিল, সাহায্য চাইছিল, কিন্তু এই রাতের বেলায় নির্জন রাস্তায় কেউ তাকে সাহায্য করতে আসবে না। চাচা ধরেই নিয়েছিল আজকে তার মৃত্যু হবে। চাচাকে টানতে টানতে বিলের পানিতে নিয়ে যায়। চাচার পুরো শরীরে কাদা মেখে যায়। সেই কাদার মধ্যে চাচা ধস্তাধস্তি শুরু করে। চাচা যা দোয়া পারত সব পড়ছিল। চাচার শরীরটা খুবই ক্লান্ত হয়ে যায়। চাচা আর নিজেকে ধরে রাখতে পারে না। চাচা অজ্ঞান হয়ে যায়। চাচা যখন জ্ঞান ফেরে দেখে সে একটা বিছানায় শুয়ে আছে। তার পাশে একটা বয়স্ক পুরুষ বসে আছে। চাচা তাকে চিনতে পারে না। চাচার পুরো শরীর তখন অনেক ব্যথা হয়েছিল, সারা শরীরে কাটাছেঁড়া। তখন সেই বয়স্ক মুরব্বী চাচাকে জিজ্ঞেস করে তার বাড়ি কোথায়, আর সে ওই বিলের মাঝে কি করছিল। চাচা তখন মুরব্বীকে রাতের সব ঘটনা বলে, তার সাথে কি কি হয়েছিল আর তিনি কি কি দেখেছিল সব কিছুই বলে। সব কথা শুনে মুরব্বী বলে সে ভোরবেলায় বিলে মাছ ধরতে গিয়েছিল। বিলে গিয়ে দেখে চাচা কাদার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে। পরে সেই মুরব্বী কয়েকজন মানুষকে ডেকে চাচাকে ধরে বাড়িতে নিয়ে আসে। তারপর চাচার কাপড় পাল্টে চাচাকে পরিষ্কার করে নতুন কাপড় পরিয়ে দেয়। তারপর চাচা মুরব্বীকে তার শ্বশুর বাড়ির কথা বলে। মুরব্বী চাচার শ্বশুরকে চিনতে পারে। তারপর চাচার শ্বশুর বাড়িতে খবর পাঠানো হয়। চাচার শ্বশুর বাড়ি থেকে বেশ কয়েকজন চাচাকে নিতে আসে। চাচাকে তার শ্বশুর বাড়ি নিয়ে যায়। চাচা তার শ্বশুর বাড়িতে গিয়ে সবাইকে সব ঘটনা খুলে বলে। সবাই তো চাচার কথা শুনে অনেক বেশি ভয় পায়। সবাই বলে ওই বিলে নাকি মাঝে মাঝেই এমন ভয়ঙ্কর ঘটনা ঘটে। চাচার কোনো ক্ষতি হয়নি, এটাই অনেক। তারপর চাচাকে একটা হুজুরের কাছে নিয়ে গিয়ে ঝাড়ফুঁক করে আনা হয়। এই ঘটনার পর চাচা অনেক দিন অসুস্থ হয়ে থাকে। চাচা প্রায় 2 মাস অসুস্থ ছিল। অনেক হুজুর কবিরাজ দেখানোর পর চাচা সুস্থ হন। তবে পরবর্তীতে চাচার সাথে আর কোনো সমস্যা হয়নি। চাচা আর কখনোই সন্ধ্যার পর ওই বিলের রাস্তা দিয়ে তার শ্বশুর বাড়ি যায়নি। ওই বিলটা আর আগের মতো নেই। এখন সেখানে অনেক বাড়িঘর হয়েছে, আর সেই রাস্তাটাও এখন পাকা রাস্তা হয়ে গেছে। চাচা এখনো জীবিত আছে আর ভালো আছে। ইমরান ভাই, এবার আরো একটা ঘটনায় আসি। এই ঘটনাটা আমি শুনেছি আমার মায়ের কাছ থেকে, আর ঘটনাটা ঘটেছিল আমার নানার সাথে। আমার নানার বয়স যখন 20 বছর, তখন নানার সাথে ঘটনাটা ঘটেছিল। নানা তখনও বিয়ে করেনি। আমার নানার মাছ ধরার খুবই নেশা ছিল, আর এই মাছ ধরার নেশার কারণে নানার বাবা মা নানাকে অনেক রাগারাগি করত। কিন্তু কে শোনে কার কথা। নানার বাড়ির কাছে একটা ছোট্ট বিলের মতো ছিল। বর্ষাকালে সেই বিলে পানি থাকতো, আর বর্ষাকাল চলে গেলে বিলের পানি শুকিয়ে যেত। সেখানে ধান সহ বিভিন্ন ফসল চাষ করত। বর্ষাকালের এক রাতের ঘটনা। নানা রাতের খাবার খেয়ে বিলে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নেয়। নানার বাবা নানাকে মাছ ধরতে যেতে নিষেধ করেছিল, কিন্তু নানা তার বাবার কথা না শুনে মাছ ধরতে যায়। নানা সাথে করে একটা লাইট আর একটা ট্যাটা নেয়, আর মাছ রাখার জন্য একটা পাতিল নিয়ে নেয়।
নানা রাত আনুমানিক 9টার দিকে মাছ ধরতে যায়। বিলটা নানার বাড়ি থেকে 7-8 মিনিটের রাস্তা। সেই বিলের আশেপাশে আবার কোনো বাড়িঘর নেই। বিলের কাছে একটা ছোট্ট ঘর আছে। সেখানে একটা পানি সেচ দেওয়ার পাম্প আছে। শুকনো মৌসুমে সেই সেচ পাম্প দিয়ে জমিতে পানি দেওয়া হয়। নানা বিলে চলে যায়। নানা বিলে গিয়ে দেখে বেশ কয়েকজন মানুষ মাছ ধরছে। নানাও মাছ ধরতে শুরু করে। নানা ভালোই মাছ পাচ্ছিল। মাছ ধরতে ধরতে কখন যে অনেক রাত হয়ে গেছে নানা সেটা বুঝতেই পারেনি। এদিকে যারা মাছ ধরতে গিয়েছিল তারা সবাই চলে গেছে, শুধু নানা একাই রয়ে গেছে। ইমরান ভাইয়া, আমার নানা অনেক সাহসী ছিল। মাছ ধরতে ধরতে নানার পাতিলটা প্রায় ভরে যায়। মাছ রাখার আর জায়গা ছিল না। নানা তখন বিলের কাছে সেই সেচ পাম্পের ঘরের কাছে যায়। সেখানে গিয়ে তার শরীরের জামা খুলে মাছগুলোকে রেখে আসে। নানা আবারও মাছ ধরতে শুরু করে। কিছু সময় মাছ ধরার পর নানা খেয়াল করে কেমন যেন একটা শব্দ হচ্ছে। কেউ পানির মধ্যে দিয়ে দৌড়ালে যেমন শব্দ হয়, ঠিক তেমন শব্দ হচ্ছে। নানা তার লাইট মেরে চারপাশে দেখে, কিন্তু কাউকেই দেখতে পায় না। নানা আবারও মাছ ধরায় মন দেয়। কিছু সময় পর আবারও সেই একই শব্দ শুনতে পায়। নানা আবারও লাইট মেরে চারপাশে দেখে, তবে নানা এবার কিছু দেখতে পায়। নানা দেখে দূর থেকে 4জন মানুষ তার দিকে আসছে। সবার শরীরে কালো চাদর, কারো চেহারা দেখা যাচ্ছে না। চাদর দিয়ে পুরো শরীর ঢাকা, শুধু চোখ দুইটা দেখা যাচ্ছে। নানা লোকগুলোকে দেখে বেশ অবাক হয়। নানা খেয়াল করে খুব অল্প সময়ের মধ্যেই তারা নানার কাছাকাছি চলে আসে। নানা তখনও সেদিকে লাইট মেরেই রেখেছিল। তারা নানার কাছাকাছি আসতেই নানা খেয়াল করে তারা শূন্যের উপরে ভেসে ভেসে আসছে। নানা এই দৃশ্যটা দেখে ভয় পেয়ে যায়। নানা কি করবে বুঝতে পারে না। নানা সেখান থেকে পালাতেও পারছে না, কারণ ওই লোকগুলো যেদিক দিয়ে আসছে সেদিক দিয়ে তাকে বাড়িতে যেতে হবে। নানা ভয় না পেয়ে সাহস ধরে রাখে। নানা মনে মনে ভাবে সে তাদের না দেখার ভান করে থাকবে। নানা বুঝতে পারে ওই 4জন মেছোপিশাচ। নানা তখন লাইটটা বন্ধ করে দাঁড়িয়ে থাকে আর দোয়া করে। সেই 4জন মেছোপিশাচ নানার কাছে চলে আসে। নানা তখন ভয়ে রীতিমতো ঘামছিল। সেই 4জন পিশাচ তখন নানাকে ডাক দেয়। নানা তাদের ডাকে সাড়া দেয় না। পিশাচগুলো কয়েকবার ডাকার পর নানা তাদের দিকে তাকায়। নানা দেখে 4জনই তার পিছনে দাঁড়িয়ে আছে। নানা খেয়াল করে দেখে তাদের পা পানের উপরে। নানা তখন তাদের সালাম দেয়। নানা ভয় পেলেও সেটা প্রকাশ করছে না। আর নানা যে বুঝতে পেরেছে তারা পিশাচ, সেটাও নানা তাদেরকে বুঝতে দেয় না। সেই 4জনের মধ্যে একজন নানার কাছে আসে আর নানার কাছে মাছ চায়। নানা কোনো কথা না বলে মাছের পাতিলটা তার হাতে দিয়ে দেয়। মাছের পাতিল হাতে পাওয়ার সাথে সাথে 4জন পাতিলের ওপর হুমড়ি খেয়ে পড়ে। নানা দেখে 4জন পাতিল থেকে মাছ তুলে তুলে খাচ্ছে। তারা 4জন মাছ নিয়ে কাড়াকাড়ি শুরু করেছে। নানা পাথরের মতো দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিল। পিশাচগুলো মুহূর্তের মধ্যেই মাছগুলো খেয়ে শেষ করে ফেলল। মাছ খাওয়া শেষ করে তারা আবার নানার দিকে তাকায়। তখন অন্য একটা পিশাচ নানাকে মাছ ধরতে বলে। নানাকে বলে নানা যেন আরো মাছ ধরে তাদেরকে দেয়। নানা যদি মাছ ধরে পিশাচগুলোকে না দেয় তাহলে তারা নানার ক্ষতি করবে, আর মাছ ধরে তাদের খেতে দিলে তারা নানাকে কিছু বলবে না। নানা বুঝতে পারে ওরা যা বলছে তাই শুনতে হবে, আর সুযোগ পেলে সেখান থেকে পালাতে হবে। নানা কোনো কথা বলে না। নানা মাছ ধরতে শুরু করে। নানা মাছ ধরে পাতিলে রাখছিল। নানা একটা বিষয় খেয়াল করে খুবই অবাক হয়। নানা অনেক ভালো ভালো মাছ পাচ্ছিল। খুব অল্প সময়ের মধ্যেই পাতিলটা ভরে যায়। নানা যখন মাছ ধরছিল তখন পিশাচগুলো দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছিল। তারা কি ভাষায় কথা বলছিল সেটা নানা বুঝতে পারছিল না। পাতিলটা ভরে যাওয়ার পর একটা পিশাচ এসে নানার হাত থেকে পাতিলটা নিয়ে যায়। তারপর আবার তারা আগের মতোই মাছ খেতে শুরু করে। নানার মনে হলো 1 মিনিটের মধ্যেই তারা মাছগুলো খেয়ে ফেললো। এবার
মাঝে হঠাৎ করে বৃষ্টি পড়তে শুরু করে। নানা বৃষ্টির কারণে ভিজে যাচ্ছিল, তাই নানা ওই ঘরের কাছে যেতে চায় যেন শরীরটা না ভেজে। নানা যখনই মাছ ধরা বাদ দিয়ে ঘরটার দিকে পা বাড়ায়, তখনই একটা পিশাচ নানাকে যেতে বারণ করে আর মাছ ধরতে বলে। নানা তখন পিশাচগুলোর সাথে কথা বলে ওঠে। নানা এত সময় চুপ করেছিল। নানা তখন পিশাচগুলোকে উদ্দেশ্য করে বলে, সে এই বৃষ্টির মধ্যে মাছ ধরতে পারবে না। এই বৃষ্টির মধ্যে মাছ ধরলে সে ভিজে যাবে। বৃষ্টি থেমে গেলে সে আবারও মাছ ধরবে। কিন্তু পিশাচগুলা নানাকে বলে বৃষ্টি হলেও নানাকে মাছ ধরতেই হবে। নানা তখন পিশাচগুলোর কথা না শুনে বাড়ির দিকে দৌড় দেয়। নানা জানতো হাতে লোহা থাকলে পিশাচ কোনো ক্ষতি করতে পারবে না, তাই নানা তার হাতে টেটা নিয়ে দৌড় দেয়। নানা যে শেষ পাম ঘরে মাছ রেখেছিল সেটাও নেয় না, কারণ নানা জানে পিশাচগুলো এখন তার ক্ষতি করতে পারে। তাই নানা কোনো দিকে না তাকিয়ে সোজা বাড়ির দিকে দৌড় দেয়। নানা যখন দৌড়াচ্ছিল তখন তার পেছন থেকে বিভিন্ন রকম পশুর আওয়াজ আসছিল। নানা একবার পিছনে ফিরে তাকায়। নানা তখন দেখে পিশাচটা একটা ভেসে ভেসে তার দিকেই আসছে। এখন আর তাদের শরীরে কোনো চাদর নেই। নানা স্পষ্ট তাদের চেহারা দেখতে পাচ্ছে। নানা দেখে সেই পিশাচ চারটার শরীর মানুষের মতোই, কিন্তু মাথাটা বানরের মতো, আর পিশাচগুলোর চোখ দিয়ে একটা হালকা লাল রঙের আলো বের হচ্ছে। নানা এবার এই দৃশ্য দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। নানা পিছনে ফিরে তাকানোর কারণে হোঁচট খেয়ে পড়ে যায়। আর তখনই সেই চারটা পিশাচ নানার কাছে চলে আসে আর নানার চারদিকে দাঁড়িয়ে যায়। পিশাচগুলো বানরের মতো আওয়াজ করছিল। নানা তখন চিৎকার করছিল। হঠাৎ একটা পিশাচ নানার পা ধরে নানাকে দূরে ছুঁড়ে মারে। নানা অনেক দূরে গিয়ে পড়ে। পানি থাকায় নানা তেমন একটা আঘাত পায় না। নানা যখন উঠে দাঁড়াতে যাবে তখন আবারও একটা পিশাচ নানার পা ধরে টানতে টানতে নানাকে বিলের দিকে নিয়ে যায়। নানার হাতে তখনও টেটা ছিল। নানা কিছু না ভেবে টেটা দিয়ে পিশাচটার পায়ে আঘাত করে। পিশাচটার পায়ের মধ্যে টেটা ঢুকে যায়। আর তখন পিশাচটা নানাকে ছেড়ে দিয়ে বিকট শব্দে চিৎকার করে ওঠে। নানা তখন উঠে দৌড় দেয়। নানা আর পিছনে তাকায় না। নানা এক দৌড়ে বাড়িতে চলে আসে। আসার সময় নানার সাথে আর কিছুই হয়নি। নানা টেটাটা রেখেই চলে আসে। বাড়িতে এসে দেখে সবাই ঘুমিয়ে আছে। নানার শরীরে তখন কাদা পানি লেগেছিল। নানা গোসল করে পরিষ্কার হয়ে ঘুমাতে চলে যায়। সকালবেলায় নানা ঘুম থেকে ওঠার পর তার আচরণ পাল্টে যায়। নানা সবার সাথেই খুবই বাজে আচরণ করতে শুরু করে। যাকে সামনে পায় তাকেই মারতে যায়। খাওয়ার সময় সবার খাবার নানা একাই খেয়ে ফেলে। নানার বাবা বুঝতে পারে নানার আচরণ স্বাভাবিক না। নানার বাবা তখন একটা কবিরাজ নিয়ে আসে। নানা কবিরাজকে দেখেই তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। কবিরাজ নানার বাবাকে বলে নানাকে শক্ত করে ধরে রাখতে। তারপর কবিরাজ দোয়া পড়ে নানার শরীরে ফু দেয়। তারপর নানার বাম হাতের বৃদ্ধা আঙ্গুল চেপে ধরে। নানা তখন চিৎকার শুরু করে। কবিরাজ তখন নানাকে জিজ্ঞেস করে সে কে আর সে কেন নানাকে ধরেছে। নানা তখন বলে নানা নাকি তাকে আঘাত করেছে, তাই সে নানাকে ধরেছে, আর সে নানাকে না মেরে যাবে না। কবিরাজ তাকে চলে যেতে বললেও সে যেতে রাজি হয় না। কবিরাজ তখনকার মতো পিশাচটাকে তাড়িয়ে দেয়। তারপর কবিরাজ নানাকে বলে একটা ভালো হুজুর অথবা ভালো কবিরাজের কাছে নানাকে নিয়ে যেতে, কারণ না হলে পিশাচটা নানার বড় ধরনের ক্ষতি করতে পারে। পিশাচটা চলে যাওয়ার পর নানা অজ্ঞান হয়ে যায়। কবিরাজ একটা তাবিজ দিয়ে চলে যায়। নানার যখন জ্ঞান ফিরে আসে, নানা দেখে তার পাশে বাড়ির লোকজন সবাই বসে আছে। নানা সবাইকে দেখে অবাক হয়। নানার বাবা তখন নানাকে বলে নানার সাথে কিছু হয়েছে কিনা। নানা তখন তার বাবাকে সবকিছু খুলে বলে। নানার বাবা তখন বুঝতে পারে ওই পিশাচটাই নানার ওপর আসর করেছে। নানার বাবা সেদিন নানাকে তার পরিচিত একটা হুজুরের কাছে নিয়ে যান। হুজুরের কাছে গিয়ে সব কথা বলা হয়। সব কথা শুনে হুজুর তার কাজ শুরু করে। হুজুর নানার ওপর পিশাচটাকে হাজির করে। তারপর হুজুর পিশাচটাকে চলে যেতে বলে, কিন্তু পিশাচটা যেতে চায় না।
হুজুর তখন তার মতো দোয়া পড়ে পিশাচটাকে আঘাত করে। তখন পিশাচটা চিৎকার করতে থাকে। এক পর্যায়ে পিশাচটা চলে যেতে রাজি হয়, তবে যাওয়ার আগে সে একটা শর্ত দেয়। পিশাচের শর্তটা ছিল তাকে 4টা বড় বড় ইলিশ মাছ দিতে হবে, আর সেই ইলিশ মাছ মাঝরাতে ওই বিলের কাছে রেখে আসতে হবে। আর নানাকে ওই বিলে মাছ ধরতে যাওয়া যাবে না। নানা যদি বিলে রাতের বেলায় মাছ ধরতে যায় তাহলে পিশাচটা সুযোগ পেলেই নানার ক্ষতি করবে। নানার বাবা পিশাচের শর্তে রাজি হয়। তারপর পিশাচটা নানাকে ছেড়ে চলে যায়। পিশাচের শর্ত মতো সেদিন রাতেই ওই বিলের কাছে 4টা বড় বড় ইলিশ মাছ রেখে আসা হয়। তারপর থেকে নানা রাতের বেলায় আর কখনোই মাছ ধরতে যেত না। ওই ঘটনার পর নানার সাথে আর কোনো সমস্যা হয়নি। আমার নানা এখনো বেঁচে আছেন। ইমরান ভাই, এটাই ছিল আমার 2টা ঘটনা। জানি না ঘটনা 2টা কার কাছে কেমন লাগবে। আমার ঘটনাটা শেয়ার করার অনুরোধ রইল। আমি চেষ্টা করব আরো ঘটনা পাঠানোর জন্য। ভূত আড্ডা আরো অনেক দূর এগিয়ে যাক। সবসময় ভূত আড্ডার সাথে আছি। ভূত আড্ডার সকলের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। সবাই আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শাকিল মির্জা ভাই। ধন্যবাদ ভাই, ধন্যবাদ এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সত্যিই ভাই আপনার ঘটনাটা বেশ ইউনিক আর অন্যরকম ছিল। শুরুতেই একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনার লেখা কিন্তু যথেষ্ট ভালো ভাই। ২-১টা জায়গার বানান মিস্টেক ছাড়া আপনার লেখা কিন্তু অসম্ভব ভালো লেগেছে ভাই। আমি চাইবো আপনি আগামীতেও এরকম আরো ঘটনা থাকলে আমাদেরকে লিখে পাঠাবেন। ধন্যবাদ শাকিল মির্জা ভাই, এরকম ভয়ংকর একটি অভিজ্ঞতার ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। সত্যি বলতে একটি না, এখানে ২টি ঘটনা। ১ম হচ্ছে একটা আপনার এক চাচাকে নিয়ে, দ্বিতীয় ঘটনাটা হচ্ছে আপনার নানাকে কেন্দ্র করে। সত্যিই ২টা ঘটনাই বেশ ইউনিক ছিল আর বেশ ভয়ানক ছিল। ধন্যবাদ শাকিল মির্জা ভাই। তো প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কেমন লাগলো শাকিল মির্জা ভাইয়ের এই ২টি ঘটনা? আশা করছি আপনারা অনেক বেশি পছন্দ করেছেন এই ঘটনাটি। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লেগেছে আমাদের আজকের ১ম ঘটনাটি। তো এখন আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব আজকের এপিসোডের ২য় ঘটনায়। চলুন তাহলে শুনে আসি সুব্রত দাস ভাইয়ের ভয়ংকর গ্রাম। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। লিখছেন, নমস্কার ইমরান ভাই ও শ্রোতা বন্ধুরা। আমি সুব্রত দাস। আমি ভারতের পশ্চিমবঙ্গের কোনো এক জায়গায় থেকে লিখছি। আমি বিশেষ কিছু কারণে আমি আমার পুরোপুরি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি না। আমি আপনাদের ভূত আড্ডার নতুন শ্রোতা। হঠাৎ স্ক্রলিং করতে করতে আপনাদের চ্যানেলটা সামনে আসলো। প্রথম দায়ান জিনের ঘটনা শুনে আপনাদের চ্যানেলের ফ্যান হয়ে গেলাম। তাই আমিও চেষ্টা করলাম একটা ঘটনা লিখে পাঠাতে। আশা করি ইমরান ভাই ঘটনাটি আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন। তো এই ঘটনাটি মূলত একটি সত্য ঘটনা, আর ঘটনাটি আমি আমার মতো করে সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করছি। আশা করি ইমরান ভাই আপনার পড়তে সমস্যা হবে না। তো আর কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনায় চলে যাচ্ছি। সে ভূতের ভয়ে জনশূন্য আস্ত একটি গ্রাম। রাত বিরেতে পরে মরুক, দিনের বেলাতেও আজ আর ওই গ্রামমুখ হন না কেউই। ভূতের ভয়ে জনশূন্য হয়ে পড়ে রয়েছে পশ্চিমবঙ্গের আসানসোল শহর থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে নিয়ামতপুরের বেলাগ্রাম। আজ শুনশান এই বর্ধিত বেলাগ্রাম। বেশ কয়েক বছর আগেই ভূতের ভয়ে মানুষজন বাড়িঘর ছেড়ে গ্রামটিকে পরিত্যক্ত করে চলে গিয়েছেন আশেপাশের গ্রামে কিংবা অন্য কোথাও। গ্রামে ঠু মারলে আজও দেখা যায় বড় বড় পাকা দোতলা বাড়ি, পুকুর ঘাট, কালী মন্দির, কুয়োতলা, রাস্তাঘাট সবই জনশূন্য অবস্থায় পড়ে আছে। একটি লোকেরও গতাগম্য নেই বেলা গ্রামে। শুধু একদা জনপদের সাক্ষী হয়ে রয়েছে
পাকা দোতলা বাড়িগুলি। দীর্ঘদিনের অব্যবহারে সেগুলিও আজ জরাশীর্ণ দশা। ঠিক কি হয়েছিল বেলা গ্রামে? আশেপাশের মানুষের সঙ্গে কথা বলে জানা গেল, হঠাৎই ভূতের উপদ্রব শুরু হয় বেলা গ্রামে। দিনে দুপুরে লোকের বাড়িতে ঢিল পড়তে শুরু করে। রাতে শোনা যেতে থাকে পেতনির কান্না। গভীর রাতে কারা যেন এসে এই গ্রামের বাসিন্দাদের দরজায় কড়া নেড়ে যেতে, অথচ দরজা খুললে দেখা যেত না কাউকেই। এরই মধ্যে হঠাৎ করে একদিন এক অচেনা তরুণীর লাশ পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। তারপরেই গ্রামের বিভিন্ন গাছতলায় পরপর দেখা মিলতে থাকে অচেনা বেশ কয়েকটি ঝুলন্ত তরুণীর মৃতদেহ। পুলিশ পর্যন্ত সেই সমস্ত তরুণীদের শনাক্ত করতে পারে না। ভয়ঙ্করভাবে গলার নালি কেটে যেন রক্ত চুষে খাওয়া হয়েছে সেই সমস্ত তরুণীদের মৃতদেহ থেকে। যেই দৃশ্য দেখে রাতারাতি আতঙ্ক ছড়িয়ে পড়ে বেলা গ্রামের মানুষের মধ্যে। বিদ্যুৎহীন বেলা গ্রামে এরপর থেকেই শুরু হয় তীব্র আতঙ্কের পরিবেশ। গভীর রাতে শোনা যেতে থাকে পায়ের শব্দ, শোনা যায় চুরির ঠুংঠাং আওয়াজ। সব মিলে প্রতি রাতে এই অশরীরীর আত্মার আনাগোনা শুরু হয়ে যায় বেলা গ্রামে। মানুষের মুখে মুখে ভূতের গ্রাম হিসেবে পরিচিতি পেয়ে যায় এই বেলা গ্রাম। আস্তে আস্তে লোকজন বেলা গ্রাম ছাড়তে আরম্ভ করে। পাকা বাড়ি, জমি জায়গা ফেলে বেলা গ্রাম ছেড়ে পালাতে থাকে স্থানীয় বাসিন্দারা। এভাবেই একদিন পরিত্যক্ত জনশূন্য হয়ে গেল বেলা গ্রাম। আজ দিনের আলোতেও বেলা গ্রামে ঢুকলে সারি সারি নিঝুম বাড়িগুলি থেকে শুধু শোনা যাবে ঘুঘুর ডাক, শোনা যাবে পাকপাকালির ডানা ঝাপটা, আর সন্ধ্যা নামলেই চামচিকে আর বাদুড়ের কিচিরমিচির আওয়াজে ভয়াল হয়ে উঠতে থাকে বেলা গ্রামের আবহাওয়া। তবে এই ভূতের ভয়ে জনশূন্য হয়ে যাওয়া বেলা গ্রাম নিয়ে বলতে গেলে আশেপাশের গ্রামের অনেকেই আজ মনে করেন ভূত নয়, দুর্জন মানুষই নাকি এই ভূতের আতঙ্ক ছড়িয়েছে বেলা গ্রামে। কিছু সমাজ বিরোধীরাই নাকি তাদের কাজের সুবিধার জন্য বেলা গ্রামকে ভূতের ভয় দেখিয়ে জনশূন্য করে দিয়েছে। এই বেলা গ্রামের পাশ দিয়েই গিয়েছে ট্রেনের হাওড়া দিল্লি মেন লাইন। এই লাইন দিয়ে শুধু যাত্রীবাহী ট্রেনই নয়, চলে মালবাহী ট্রেনও। ওয়াগন ব্রেকাররা নাকি ওয়াগন থেকে কয়লা সরানোর জন্য এই গ্রামটিকে ভূতের আখ্যা দিয়ে পরিত্যক্ত করে দিয়েছে। রাতে এই ট্রেন দাঁড়ালে নাকি বেলা গ্রামের ভেতর দিয়ে কয়লা সরানো হয় নানা ধরনের অসামাজিক কার্য। আর তার জন্যই কি বেলা গ্রামকে ভূতের ভয় দেখিয়ে আজ পরিত্যক্ত করে দেওয়া হয়েছে। তবে ভূতের ভয় পরিত্যক্ত বেলা গ্রামের নেপথ্য কারণ যাই হোক না কেন, আজও কিন্তু বেলা গ্রামে ঢুকলে আদি ভৌতিক গা ছমছমে পরিবেশে আপনি শিউরে উঠবেন। হ্যাঁ, শিউরে উঠতে বাধ্য। তো ইমরান ভাই, এটাই ছিল আমার ছোট্ট একটি ঘটনা। ঘটনাটি কতটা ভয়ানক ঠিক বলতে পারবো না। ঘটনাটি আমার কাছে বেশ রহস্যময় মনে হয়েছে, তাই প্রথমবারের মতো চেষ্টা করলাম ভূতারটাকে কিছু উপহার দিতে। আশা করি ইমরান ভাই ঘটনাটি আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন। তো ধন্যবাদ ইমরান ভাই, ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সুব্রত দাস ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। যদিও ঘটনাটি একটা রহস্যময় ঘটনা, আসলে এটা কোনো প্রমাণিত সত্য না যে সেখানে আসলে কোনো আদিভৌতিক ঘটনা ছিল নাকি আসলে দুষ্ট কোনো লোক স্বার্থ হাসিলের জন্য এরকমটা করেছে, ঠিক এটা কিন্তু ক্লিয়ার না। তারপরেও বলবো সুব্রত দাস ভাই যথেষ্ট ভালো লিখেছেন ঘটনাটি, অনেক গোছালোভাবে লিখে পাঠিয়েছেন, এর জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই। আর এরকম যদি আরো ঘটনা আপনার কাছে থাকে তাহলে অবশ্যই আমাদের ভূত আড্ডায় লিখে পাঠাবেন। তো প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কেমন লাগলো সুব্রত দাস ভাইয়ের এই ঘটনাটি? আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।
তো এই ছিল আজকের আয়োজন। সব মিলে আশা করছি আপনারা অনেক বেশি উপভোগ করেছেন। চলে যাওয়ার আগে আপনাদেরকে আবারও মনে করিয়ে দিতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটি প্রিন্ট আপ করা আছে। আপনারা আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো আমি ইমরান এইচ খান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর কোনো এক ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভূত আড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।